একটা সিভিল কেস অথবা একটা সিভিল কোর্টের কেসটা যে আপিল করে অথবা যে কোর্টে নিয়ে যায় সেটা হচ্ছে দ্য ডিফেন্ডেন্ট, যে হচ্ছে ধরো ভিকটিম, তাকে ধরো একটা চড় মারছে, তুমি মানহানির মামলা নিয়ে তুমি একটা কোর্টে গেছো। সো তুমি অ্যাজ আ পার্সন ওই ক্রাইমটাকে নিয়ে অ্যাজ আ ভিকটিম ইউ গো টু দ্যাট কোর্ট, বাট ফর আ ক্রিমিনাল কোর্ট দ্যাট ফ্যাক্ট ইজ ডিফারেন্ট। হাউ ইজ ইট ডিফারেন্ট? ধরো তোমাকে কেউ খুন করছে বা তোমার পরিবারে একটা রবারি হয়েছে, so you don't go to the court with that crime. You personally don't. So the reason being is যখন ল মেকাররা ইনিশিয়ালি জিনিসগুলো বানাচ্ছিল দে থট যে যখন একটা ক্রাইম হবে সোসাইটিতে, দ্যাট ক্রাইম ইজ নট লিমিটেড টু only the victim or to only the person that is being committed to, but rather this is a crime against the entire society. তো যখন সোসাইটিতে একটা রবারি হবে এর মানে ওই সোসাইটি সবাই আনসেফ, এভরিওয়ান ক্যান কুড বি দ্যাট দ্য ভিকটিম অফ দ্যাট রবারি, দে ওয়ার জাস্ট লাকি দে ওয়ারেন্ট। তো তখন দিস বিকামস আ বিগার ইস্যু, দিস বিকামস আ স্টেট ইস্যু, দিস বিকামস আ কান্ট্রি ইস্যু, অ্যান্ড দিস ইস্যু ইজ নট লিমিটেড টু ইউ অনলি। তো তখন সরকার অথবা গভর্নমেন্ট অথবা দ্য কান্ট্রি অ্যাজ আ হোল files that case on behalf of you and then they deal with that. What you do as a person is তুমি just পুলিশকে জানাও, you file a general diary, and from then on the other proceedings happens between the state and the criminal. Okay, let's go and dissect these two things a little more. So সিভিল কোর্টে যখন কোনো ধরনের জাজমেন্ট করা হয় বা কোনো ধরনের ভার্ডিক্ট দেওয়া হয়, সিভিল কোর্টে বেসিক্যালি এটা হয় যে এটা জাজ করা হয় একটা ব্যালেন্স অফ প্রবাবিলিটি দিয়ে। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তোমার বাসায় তোমার বাড়িওয়ালা তোমাকে অনেক বকাবকি করছে, বকাবকি করে তোমাকে 1 সপ্তাহ নোটিসে বাসা ছেড়ে দিতে বলছে। তোমার মনে হয়েছে দিস ইজ সামথিং দ্যাট ইজ আনফেয়ার হ্যাপেনিং টু ইউ অ্যান্ড দিস শুডন্ট হ্যাপেন। ওকে, তো ইউ ওয়েন্ট টু আ কোর্ট অ্যান্ড তুমি তোমার পক্ষের এভিডেন্স, তুমি হয়তো তোমার বাড়িওয়ালাকে রেকর্ড টেকর্ড করছো, হ্যান ত্যান সবকিছু নিয়ে তুমি তো জাজের কাছে গেছো। when you go to the judge you say যে ভাই আমার সাথে এই করছে, আমার ভাল লাগে নাই, and this is unfair to me, আমাকে at least 1 মাসের নোটিশ দিতে হইতো, but then again উনি যে আমার সাথে চিল্লাচিল্লি করছে that didn't have any ground, এই যে আমার এভিডেন্স এই না। তোমার বাড়িওয়ালাও কেউ ডাকা হবে and তোমার বাড়িওয়ালা will have some evidence as well, তো সেও তার এভিডেন্স গুলো প্রেজেন্ট করবে। তারপরে what the judge will do is after hearing from both sides and looking at both the evidences, the judge will think কোন জিনিসটার প্রবাবিলিটি বেশি, বাড়িওয়ালাটার মিথ্যা কথা বলার প্রবাবিলিটি বেশি নাকি ভাড়াটিয়ার মিথ্যা কথা বলার প্রবাবিলিটি বেশি, এইখানের ভিকটিম কে বেশি ছিল, কে বেশি ভালনারেবল ছিল, ভাড়াটিয়ার কি আসলে কিছু করার ছিল না নাকি বাড়িওয়ালা কুড জাস্ট মেডেল দিস থিংস ইন সাম আদার ওয়ে। এই সমস্ত ফ্যাক্ট বিবেচনা করে সে একটা প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস চিন্তা করবে যে আচ্ছা ওকে যে এই জিনিসটা করা হয়েছে, লেটস সে এটার হওয়ার অ্যাকচুয়াল পসিবিলিটি হচ্ছে 51% আর না হওয়ার পসিবিলিটি হচ্ছে 49%। দ্য মোমেন্ট ইট হ্যাপেন্স দ্য রায় অথবা দ্য ভার্ডিক্ট উইল গো ফর ইউ। এর মানে হচ্ছে যে ইভেন 1%ও যদি ব্যালেন্সটা তোমার দিকে থাকে, প্রবাবিলিটি ওয়াইজ যদি মনে হয় যে ঠিক আছে তুমি একটু বেশি লাইকলি টু বি দ্য সাফারার এন্ড তোমার ভাড়াটিয়া ওর রাগটা অনেক বেশি এন্ড হি ইজ একটু বেশি লাইকলি টু বিকাম টু বি দ্য অপ্রেসার, তখন দি ভার্ডিক্ট উইল গো ফর ইউ। এবং এইখানে এই সমস্ত কোর্টে ভিকটিম রেপারেশন, যেহেতু দ্য ডিফেন্ডেন্ট ইজ আ ভিকটিম দেমসেলস, রেপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তোমার সাথে ক্রাইম করছে ওর ওই ক্রাইমটার জন্য তোমাকে রেপারেট করা খুবই ইম্পর্টেন্ট। বাট ক্রিমিনাল কোর্টে জিনিসটা ডিফারেন্ট, যেহেতু দিস ইজ আ ক্রাইম এগেইনস্ট স্টেট অর দিস ইজ কনসিডার্ড টু বি আ ক্রাইম এগেইনস্ট দ্য বিগার সোসাইটি, ইট ইজ নট জাজড অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি অথবা ব্যালেন্স অফ প্রবাবিলিটি। মানে ধরো একটা খুন হয়েছে, এভিডেন্স দেখে জাজের মনে হয়েছে 51% চান্স আছে যে এই মানুষটা অ্যাকচুয়ালি খুন করছে আর 49% আছে যে করে নাই, দেন the verdict will not be যে এই মানুষটা গিলটি, বাট rather the verdict will be এই মানুষটা is not guilty। কেন? Because in criminal courts any case
have to be proven beyond reasonable doubt. রিজনেবল ডাউটের বাইরে গিয়ে তোমাকে প্রুফ করতে হবে যে যা হয়েছে এগুলা অকাট্য প্রমাণ, দিজ আর অ্যাবসোলুট ট্রুথ, যেটা কনফার্ম করে 100% যে দিস পারসন হ্যাজ কমিটেড দ্য ক্রাইম। only then the verdict will go against these persons and then the other proceedings follow. এবং এইখানে ভিকটিম রেপারেশন ইজ প্রবাবলি নট দ্যাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়তো মানে হয়তো অ্যাসল্ট করছে অথবা হয়তো ফিজিক্যালি অ্যাবিউজ করছে অর সামথিং, এন্ড ভিকটিমের কষ্ট লাগছে, বাট ইউ প্রবাবলি কুডন্ট প্রুভ ইট বিয়ন্ড রিজনেবল ডাউট। এন্ড তখন যেটা হবে যে যেহেতু রিজনেবল ডাউটের উপরে গিয়ে প্রুভ করা যায় নাই, তখন দ্যাট পারসন উইল বি কনসিডার্ড নট গিলটি। এখানে অফেন টাইম যেটা হয় যে একটা মানুষ ধরো ক্রিমিনাল কোর্টে তাকে দেখা গেছে যেহেতু রিজনেবল ডাউটের উপরে গিয়ে প্রুফ করা যায় নাই বা রিজনেবল ডাউটের বেশি গিয়ে প্রুফ করা যায় নাই যে সে গিলটি, তো তখন যেটা হয়েছে যে ক্রিমিনাল কোর্ট তাকে বলে দিছে যে এই মানুষটা নট গিলটি, হি ইজ নট ফাউন্ড গিলটি ইন আওয়ার কোর্ট। বাট ভিকটিমের মনে হয়েছে যে না, আমার সাথে একটা অন্যায় হয়েছে এন্ড ক্রিমিনাল কোর্ট কুডন্ট সি ইট। সো হোয়াট দ্য ভিকটিম ডিড দেন অর ডু দেন is they go to the civil court and civil court এ গিয়ে বলছে মানহানির মামলা করছে। ঠিক আছে, what then happen is often times people are found guilty in civil courts but not in criminal court. ধরো ক্রিমিনাল কোর্টে তাকে গিলটি পায় নাই, আবার মামলা করা হয়েছে সিভিল কোর্টে এন্ড দেন তাকে অ্যাকচুয়ালি গিলটি পাওয়া গেছে, বিকজ ওই তো ক্রিমিনাল কোর্টে ইট ইজ জাজড অন দ্য ব্যালেন্স, ইট ইজ জাজড বিয়ন্ড রিজনেবল ডাউট, বাট সিভিল কোর্টে ইট ইজ জাজড অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি। তো মাঝখানে যে ডাউটফুল ফ্যাক্টর গুলা ছিল সেগুলাতে হয়তো ক্রিমিনাল কোর্ট অ্যাক্ট করে নাই, বাট সিভিল কোর্ট উইল প্রবাবলি অ্যাক্ট অন বিহাফ অফ দ্যাট। এই কারণে অফেন টাইমস ট্রায়ালস এন্ড ভার্ডিক্টস আমাদের অনেক উইয়ার্ড লাগে। একটা এক্সাম্পল দিই, a lot of you who probably follow basketball a little knows Kobe Bryant. তো কোবি ব্রায়ান্টের এগেইনস্টে একবার একটা রেপ কেস হয়েছে। So that rape case was filed in the criminal court at first. যেহেতু like he is a very big superstar, etc., etc., and this is a crime that happened to happen, and this probably was considered to be a very big crime against society. So criminal court যখন গেছে, the evidences were not enough to prove it beyond reasonable doubt that Kobe Bryant had actually did it. But the victim later on took the case to civil court. When it went to civil court, on a balance of probability, Kobe Bryant was found guilty. And afterwards, Kobe Bryant had to do an out-of-court settlement to settle the issue. So out-of-court settlement কি? যখন it is almost clear যে okay, guilty পাওয়া যাবে, so what the judges do then is যে often time victim আর অফেন্ডারের সাথে কথা বলে যে হ্যাঁ ওকে গিলটি পাওয়া গেছে এন্ড ওকে আমরা এই শাস্তি দিতে পারি, তুমি কি চাও ওকে এই শাস্তি দিব, নাকি ডু ইউ ওয়ান্ট অ্যান অপশন যেখানে ওরা তোমাকে একটা টাকা অফার করবে অথবা কোনো একটা ধরনের রেপারেশন অফার করবে, যেই রেপারেশনে তুমি খুশি হয়ে যাবা। তো এই অপশনটা ভিকটিমকে দেওয়া হয়, হুইচ ইজ কল্ড আউট অফ কোর্ট সেটেলমেন্ট। তো কোবি ব্রায়ান্ট পরে অনেক টাকা পয়সা দিছে ওদেরকে, যেটার কারণে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়েছে এন্ড দ্য কেস ওয়াজ ক্লোজ। But the important factor here is that oftentimes people not found guilty in criminal courts can be found guilty in civil courts, and this is the reason why. Acha, the last thing here is regarding আমি সুপ্রিম কোর্ট নিয়ে একটু ছোট করে কথা বলতে চাই। So সুপ্রিম কোর্ট বেসিক্যালি একটু আগে যেটা বললাম যে হ্যাজ দ্য ফাইনাল সে অন দ্য ল অফ ল্যান্ড। তো আমার দেশের আইনের উপরে কারো যদি ফাইনাল কোনো সে থাকে, ইভেন বিয়ন্ড প্রাইম মিনিস্টার্স এন্ড প্রেসিডেন্টস, there is a Supreme Court. Whatever the Supreme Court says has to be abided by everyone. Acha, Supreme Court এর primary কাজটা কি? If anyone asks you ever, what does Supreme Court do? What do you say? You say that the primary role of Supreme Court is to interpret the law and constitution. So interpretation is their primary task. So interpretation কার? Constitution এবং law এর। তো কনস্টিটিউশনটা কি? একটা দেশ যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে 72 সালে কনস্টিটিউশন লেখা হয়েছে। There are different lawmakers who make different laws. ঠিক আছে, লিগাল পলিসি মেকার যারা মেক ডিফারেন্ট পলিসিস এন্ড লস ফর পিপল। তো এই কনস্টিটিউশন আর ল মেকাররা ডিফারেন্ট কনস্টিটিউশন আর ল বানায় অথবা কনস্টিটিউশন মাঝে মাঝে অ্যামেন্ড করে। ভাইয়া ওয়েটিং এ একজন আছে বোধহয়। আচ্ছা, I don't see anyone. So দাঁড়াও একটা সেকেন্ড।
কে? রেজওয়ান। Is any of you the host? Because মানে হোস্ট কন্ট্রোল নাই আসলে এখন রাইট নাও। ভাই আপনার আরেকটা ডিভাইস যেটা ছিল এটা হোস্ট ছিল, এখানে সবাই ভিজিটর এখন। আমি নিজেও ভিজিটর। Cricket noises. All right, I might be able to fix this. ক্রিকেট মানে না, ক্রিকেট মানে বিপিএল না। ক্রিকেট একটা ইনসেক্ট ভাই। Where's my meat? আচ্ছা, ইট শুড বি ফাইন এখন। সবাই প্রবাবলি জয়েন করতে পারবে এখন। মেড ইট ওপেন। আচ্ছা, রেজওয়ান জয়েন করছে না? জি ভাই। ওকে, সো লাস্ট যেখানে আমরা ছিলাম ইজ উই ওয়ার টকিং আ লিটল অ্যাবাউট সুপ্রিম কোর্ট। সো সুপ্রিম কোর্ট নিয়ে আমরা ফার্স্ট ইনিশিয়ালি যেটা বলছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট is the like last or has the final say on the law of land. So যাই হবে সুপ্রিম কোর্টের কথা সবাইকে মেনে নিতে হবে, বি প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, বাট এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। সুপ্রিম কোর্ট তো আর সুপ্রিম কোর্ট নিজেই কিছু করবে না। দেয়ার আর পিপল ইনসাইড সুপ্রিম কোর্ট দ্যাট মেক দোজ ফাইনাল সেজ অন দ্য ল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে প্রাইমারি কাজ হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য ল। সো কনস্টিটিউশন আর ল ইজ অফেন টাইমস ভেরি কমপ্লেক্স। সো ওগুলার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন ইন লাইক পিপলস লাইফ এটা কি হবে সেটা ইজ ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট। তো ফর এক্সাম্পল তুমি তোমার কনস্টিটিউশনে ধরো ট্যাক্স রিলেটেড ডিফারেন্ট জিনিসপাতি লেখা আছে। সো সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য ফাইনাল সে যে গভর্নমেন্ট তোমাকে কত টাকা ট্যাক্স করতে পারবে। অথবা ধরো কনস্টিটিউশনে হয়তো এটা ক্লিয়ারলি লেখা নাই যে তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাকে কি করবে, বাট ধরো সুপ্রিম কোর্ট গিভস এডুকেশনাল ইনস্টিটিউটস দ্যাট
লিবার্টি যে আচ্ছা ঠিক আছে কনস্টিটিউশন ওয়াইজ ইউ ক্যান ডু দিস টু ইউর স্টুডেন্টস। এরকম একটা সবচেয়ে ফেমাস এক্সাম্পল, অনেক লেম এক্সাম্পল দিলাম, বাট অনেক ফেমাস একটা এক্সাম্পল হচ্ছে রো ভার্সেস ওয়েড কেস, যেটার কারণে হচ্ছে আমেরিকাতে অ্যাবর্শনকে লিগালাইজ করা হয়েছে যেটার বেসিসে, সেটা হচ্ছে এই রো ভার্সেস ওয়েড কেসটা। তো ওই কেসের পরে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন বিবেচনা করে, বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড, সো কনস্টিটিউশন বিবেচনা করে সুপ্রিম কোর্ট ডিসাইডেড যে according to our constitution abortion should be legal. This is why, and then they had the final say, and then it became legalized. So whatever new things come up is also dealt with by the Supreme Court, and based on that uh, different decisions and different legal proceedings follow through. আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম যে সুপ্রিম কোর্টের এই ধরনের ফাইনাল সে তো সুপ্রিম কোর্ট নিজে দেয় না, এটার ওর মধ্যে ডিফারেন্ট মানুষ থাকে যারা অ্যাকচুয়ালি মেক্স দোজ ডিসিশন। হু আর দে আর দি সুপ্রিম কোর্ট জাজেস। তো আমি একটু ইউএস বেসড কথাবার্তা বলি, বিকজ ইন আ লট অফ কেসেস ইউ উইল হ্যাভ টু ডিবেট অ্যাবাউট প্রবাবলি ইউএস, বিকজ লাইক মানুষজন ইউএস সেন্ট্রিক আর্গুমেন্ট বেশি দেয়, আরো বিকজ যে ইউএস রিলেটেড ডিসকাশন ইজ অফেন মানে বেশি হয় ইন জেনারেল, এন্ড বাকি দেশের কোর্ট সিস্টেম গুলো ইজ অলমোস্ট কপিড ফ্রম দ্যাম। আচ্ছা, তো যেটা হয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজদেরকে একটা রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে যাইতে হয়। An important factor is যে this recruitment happens through the president. So প্রেসিডেন্ট যখন ক্ষমতায় বসে তখন সে ডিসাইড করে যে ওর টার্মের জন্য সে সুপ্রিম কোর্টে কোন কোন জাজকে রিক্রুট করবে বা কোন কোন জাজকে নিয়োগ দিবে। যেহেতু প্রেসিডেন্ট ইজ আ পলিটিক্যাল পার্সন, দ্য ডিসিশন দ্যাট পার্সন টেক্স ইজ অলসো পলিটিক্যাল। তো যখন সে জাজেস রিক্রুটমেন্ট করে, দ্য জাজেস রিক্রুটমেন্ট ডাজন্ট হ্যাপেন on a vacuum, it happens politically as well. So যখন ট্রাম্প ক্ষমতায় বসে তখন ট্রাম্পের টার্গেট থাকে যে আমি কত বেশি কনজারভেটিভ জাজেসদেরকে এখানে আনতে পারবো। যখন বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় বসে ওর টার্গেট থাকে যে আমি কত বেশি লিবারাল জাজদেরকে সুপ্রিম কোর্টে ঢুকাইতে পারবো। সো সো there is always this power struggle existing between the Supreme Court judges. And since this is a political decision and this affects how Supreme Court views the Constitution, oftentimes এটার বেসিসে সুপ্রিম কোর্ট যে সমস্ত ডিসিশন দেয় দ্যাট চেঞ্জেস ডায়াবলিক্যালি। তো ধরো কনজারভেটিভ জাজরা যখন একটা জিনিস ভিউ করবে, ওর ভিউ পয়েন্টটা ইজ গোইং টু বি ভেরি ভেরি কনজারভেটিভ, প্রগ্রেসিভদের হয়তো অত কনজারভেটিভ হবে না। তো এই কারণে লজ অ্যান্ড লিগাল সিস্টেমস অলসো sometimes vary and it is not absolute. এই জিনিসটা একটু মাথায় রাখবা। Okay, so this is all in all about the hierarchy of courts and how courts operate in general. I hope you guys right now have a better idea as to how these courts operate. The next segment where we are going to go is um, that আচ্ছা দাঁড়াও, yeah, oh wait, দাঁড়াও তো। আচ্ছা গাইজ, আমার কারেন্ট আসছে, আমি একটু অন্য ডিভাইস থেকে জয়েন করি।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, জি শোনা যায়। আচ্ছা, আপনি কমেন্টে নিয়াজ অনেক ভালো একটা কোয়েশ্চেন করছে। হোয়াট ইজ দ্যাট কোয়েশ্চেন নিয়াজ? আনমিউট করে বলো, আমি চ্যাট দেখতে পাচ্ছি না। ভাইয়া ফর রিজনস দ্যাট আমার ফোনে একদমই চার্জ নাই, পরে লাইক আনমিউট না করলে একটু ভালো হয়, কারণ চ্যাটে বলতেছি সবকিছু। বা যাই হোক, কোয়েশ্চেনটা বলি। Is there any third party to moderate the Supreme Court in the case the decision is unconstitutional? যেমন ট্রাম্প হচ্ছে এজেন্ডাতে রাখছে যে he will get rid of birthright citizenship. হুম। হ্যালো। ইয়েস, হ্যালো। Hello. এখন কি বেটার শুনতে পাও আমাকে? হ্যালো। জি শোনা যায়। ওকে। Acha. So to answer Niyaz's question, is the third party is the Supreme Court themselves? কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাইমারি কাজ হচ্ছে to see if presidential executive orders are being constitutional or not. তো এখানে যেটা হয় যে মানে definitely Trump has power to like appoint judges, but not everyone. So এই কারণে যেটা হয় যে there will be some amount of liberal or progressive judges in there. So এই কারণে যেটা হয় যে সব সময় you will not get a majority. Sometimes some judges will block your মানে executive orders as well, যেটা এখানে হয়েছে যে বার্থরাইট সিটিজেনশিপকে কিন্তু মানে ব্লক করে ফেলছে। So that will happen. Okay, so let me start sharing my screen again. আচ্ছা, I hope the screen is visible. একটু কনফার্ম করো তো। Yes, it's in visible. this okay, বুঝছি। In this segment আমরা হচ্ছে বেসিক্যালি ট্রায়াল প্রসেসের কম্পোনেন্টস নিয়ে কথা বলবো, যে একটা ট্রায়াল প্রসেসের কি কি কম্পোনেন্ট থাকে, কারা কারা থাকে, এন্ড হাউ দে বিহেভ। আচ্ছা, সো ফার্স্টলি এটা বলে রাখি যে কোনো ট্রায়াল প্রসেসের প্রাইমারি পারপাস ইজ টু সার্ভ জাস্টিস, এবং ইট ওয়ান্টস টু বি ইকুয়াল টু এভরিওয়ান এন্ড টু সার্ভ ইকুইটি ইন সোসাইটি। সো একটা গরিব মানুষকে যেভাবে মানে সেন্টেন্স দিবে, একটা ধনী পলিটিক্যাল পাওয়ারফুল মানুষকেও সেইভাবে আইডিয়াল কেসে জাস্টিস দেওয়ার কথা। বাট লাইফ ইজ নট ফেয়ার, দ্য ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার, এন্ড গরিব মানুষরা আলটিমেটলি সব জায়গায় মারা খাবে, মানে দে হ্যাভ ইটস আ সর্ট অফ নর্ম। সো এই কারণে দ্য ডিসকাশনস রিগার্ডিং দি কম্পোনেন্টস অফেন রিভলভ অ্যারাউন্ড যে how are minorities being affected by different behavioral patterns of these components and how can we better them? Because তুমি যদি একটা সমস্যা আইডেন্টিফাই করো বা সমস্যা আইডেন্টিফাই না করো, তাহলে ইউ উইল নেভার বি এবল টু সলভ ইট। সেই কারণে প্রাইমারি যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে আমরা এই বিহেভিয়ারাল প্যাটার্ন গুলো নিয়ে কথা বলি, যাতে করে people can correct themselves and like have a better justice system in general. Okay, so first এখানে
যারা আসে সেটা হচ্ছে লয়ার। বলছিলাম আজকে আরেকটু ইন ডেপথ যাব। সো লয়ারদের মধ্যে there are good lawyers, there are bad lawyers based on their skills. যখন a lawyer wins a lot of cases, makes a name for themselves, then the lawyer becomes famous and then they start to charge more. Definitely, it's the rule of capitalism. So যখন they start to charge more, obviously poor people cannot them. The only accessible people are the rich people. So একটা বেটার লয়ার, এখন দ্য কোয়েশ্চেন ইজ, আচ্ছা ঠিক আছে, একটা লয়ারকে আমি বেশি টাকা দিয়ে কিনলাম বা একটা বেশি টাকা দিয়ে ভাড়া করলাম, হোয়াট ইজ মাই বেনিফিট, হোয়াট ডাজ দ্যাট লয়ার গিভ মি? সো দে গিভ ইউ বেসিক্যালি টু থিংস। দ্য ফার্স্ট থিং দে ইজ দে গিভ ইউ ভেরি গুড প্রসিডিউরাল অ্যাডভাইসেস। আরো অনেক কিছু দেয়, মানে তোমাকে অবভিয়াসলি কেসটা জিতায়, বাট নুয়ান্সের কথা যদি আমরা বলি, যেটা আমরা ইউজুয়ালি জানি না বা লেভ এন্ড আইস ক্যান সি, ইজ firstly they give very good procedural advices. তোমাকে কিভাবে কথা বলতে হবে, if you are investigated or if you are interrogated, how should you respond, how should you talk to a police officer, what evidences should you give, what evidences should you withhold. All of these things are come as advices from these good lawyers. So এই কারণে even if a rich person is a criminal, catching them becomes very very hard. But also তোমার টেস্টিমনিতে তুমি এমন কোনো ডাম কথাবার্তা বলবা না যেটার কারণে তোমার সেলফ ইনক্রিমিনেশন হয়ে যাবে। হোয়াট ইজ সেলফ ইনক্রিমিনেশন? ধরো অনেক সময় যেটা হয় যে একটা মানুষকে ইনকোয়ারি করতেছে and ওইটার মধ্যে সে এমন কিছুতে কনফেস করে ফেলছে যেটাতে কনক্লুসিভলি প্রুভ হয় যে সে ক্রাইম করছে। ধরো সে ধরো একটা হোমিসাইড বা খুনের মামলায় তাকে জেরা করা হচ্ছে, অ্যান্ড তখন হচ্ছে তাকে সে বলছে যে হ্যাঁ আমি ওই জায়গাটায় গেছিলাম, একটা গুলি সাথে নিয়ে গেছিলাম। All of these things can sometimes be conclusive evidence যে probably that they are the persons who have committed the murders. So এই সমস্ত ডাম কথাবার্তা যেন ক্লায়েন্টরা না বলে, এইটাও comes as a good procedural advices from good lawyers. Okay. The second thing that comes from good lawyers is that they are able to find loophole. This is very very important. Because they are good lawyers and they are very very resourceful, plus they also have this, they can know যে আগে সুপ্রিম কোর্ট কিভাবে কিভাবে ডিল করা হয়েছে, ওগুলার বেসিসে কিভাবে আমি আমার ক্লায়েন্টকে এই কেসটা থেকে পারি। ইফ ইউ গাইজ হ্যাভ what suits use this reference, ধরো পিয়ার্স মর্গান যে ইনসেন অ্যামাউন্ট অফ একটা রিসোর্স টিম আছে, মেগান মার্কেল হচ্ছে তোমার ধরে বসে টু ফাইন্ড previous cases like historical evidence that says যে মানে তোমার ক্লায়েন্টকে এখানে মানে মুক্তি দেওয়া যায়। All of these things are possible because your firm have hired is very very resourceful, they have a lot of money, they have a lot of people to work on cases, they are talented, and because of these reasons they can work on that stuff more and they can find more loopholes to get you out of a certain pinch that you are in. So এইটা কখনো একটা প্রো বোনো লয়ার বা একটা গরিব লয়ার অথবা একটা লিগাল ক্লিনিক, যে ক্লিনিকের হয়তো এনাফ টাকা পয়সা নাই, they will never be able to do it. Only rich lawyers will be able to do it, and this will only be accessible to rich people, not to poor people. So এই কারণে the status of lawyers often affect how a justice is served to a particular case. The last thing these lawyers offer is their charisma, and this is very very important. যখন তুমি একটা so again suits example, Harvey Specter, the amount of charisma this guy has is insane. So when he walks up and he can like bring his client out from any pin situation. So although this is unrealistic as a series, but এরকম অনেক lawyer exist করে in real life who is very experienced, who has served a lot of time and who has won a lot of cases. Judges know them, people in that legal faculty know them. So that means they have a lot of fame, they know how to manipulate people, they know how to get their clients out of a pin situation. And because of these reasons, oftentimes rich people get some disproportionate advantage.
Yeah, the dogs are very angry. Okay. The second thing we said যে আচ্ছা ঠিক আছে তাও যদি তোমার লয়ারকে ডিফেন্ড করতে হয় how you can defend is sort of through pro bono. এখানে একটা মেকানিজম দেই which you guys can use later on in debates. সেই মেকানিজমটা হচ্ছে যে মানুষ প্রো বোনো কেন করে এর একটাই and oftentimes more people get access to these pro bono lawyers is because lawyers are often seen as immoral people because they can support anything for money even if their clients are abhorrent criminals. If they give you enough money they will take the case. So এইখানে যেটা হয় যে oftentimes to battle with their stigma that exists, what they do is they do these pro bono cases যেটার মাধ্যমে they try to prove or convey to the society যে দেখেন আমরা actually ভালো মানুষ, we don't just go around mess with people's money and just prove and just fight for the rich. We oftentimes help out the poor people as well, and this is a sort of mechanism that you can use to say that nah, law or legal system lawyer does serve good people. This can be used as a layer to your rebuttals, also a layer to your arguments that can sometimes help you to justify the current legal system is not that bad or existing status quo is bad. Is sort of good. Yeah, you can file against lawyers, but then again your chances of winning then goes far low because that person can just represent themselves. Okay, so this is about lawyers. The next thing, if you guys have any questions regarding lawyers you can start asking now. I will answer a few. Yeah, just একটা পাইছি যে can you file against lawyers? Shami Mohammed Choudhury has asked, can you file against lawyers? The answer is yes, you can, but sorry, Adiva. Even if you file, that will be treated just as a normal case. Just that যে তখন হচ্ছে pro bono lawyers do cases for experience, right? Yes, exactly. They do it for experiences as well. যখন হচ্ছে they are like starting out. Oftentimes what you do is you do internships, right? So ওইরকম to make names oftentimes they give pro bono supports as well. But ওইতো pro bono only makes sense when a very experienced lawyer is giving out pro bono because মানে নতুন লয়ারদের pro bono দিয়ে আর কে কি করবে। হ্যাঁ রেজওয়ান ভাইয়া বর্তমানে যে সিস্টেম লয়ার হায়ার করে এখন তো মিথ্যা বলে অনেকে ভালো লয়ার হায়ার করে বেঁচে যাচ্ছে, সো লাইক অল্টারনেট কি সিস্টেম থাকতে পারে টু প্রিভেন্ট দিস? alternate system to be honest নাই, but it's up to you if you can think of any এখন right now নাই। যেটা বললাম যে a sort of mitigation is the pro bono thing, যে pro bono এর কারণে অনেক সময় poor people gets support, but এছাড়া মিথ্যা বলে বাঁচে যায় বা other things you cannot really fight with it because constitutionally people has the right to like say something in their support. All right, yeah, Juthi. ভাইয়া, so the pro bono lawyers ওরা তো কেস করে এক্সপেরিয়েন্সের জন্য, which means they're not nearly as experienced or talented as the expensive lawyers, right? They I'm kind of don't they don't always do it for experience. মানে sure they do it for experience, but those are new lawyers. What we are talking about here is like experienced old lawyers who has won a lot of cases. Oftentimes they do it because they want to show the society that they are good people as well. So তখন in a lot of cases ওই মানুষগুলা pro bono সার্ভিস দেয় and their pro bono service is really effective. নতুন লয়ারদের আচ্ছা যাই হোক, now we move to the second sort of component. They are the judges. জাজেস নিয়ে আমরা এর আগের বার একটু কথাবার্তা বলছি যে জাজেস আর লাইক নন রিপ্রেজেন্টেটিভ এটসেট্রা। সো এইখানে একটা জিনিস একটু বুঝতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে যখন একটা জাজ ডিসিশন দেয় দ্যাট ডিসিশন ইজ নট অ্যাবসোলুট। হোয়াট ডু আই মিন বাই দিস? সো যখন একটা ল লেখা থাকে, একটা ল লেখা হয়, অফেন টাইমস দেখবা লগুলা কখনো বলে না যে আচ্ছা রেড লাইট যদি কেউ ক্রস করে যায় দ্যাট পারসনস ফাইন ইজ লাইক
10,000 টাকা এরকম বলে না। what they define is a range or spectrum of punishment that can be given for a certain crime. আর রেড লাইট যদি কেউ ক্রস করে তার পানিশমেন্ট ক্যান বি 5 থেকে 10,000 টাকা অথবা অনাদায়ে 1 থেকে 2 বছরের জেল। So it's always a spectrum. Judges are the person who comes in. They decide on how much that spectrum should be. আমরা কি extreme end of the spectrum যাব নাকি minimal end of the spectrum যাব? It depends on the judges quality অথবা judges mentality. আচ্ছা, second thing about judges is এটা আমরা আগেও বলছি যে they come from a very privileged background, খুবই wealthy background থেকে জাজেসরা আসে and মানে they are very rich not be a judge. এর কারণটা কি? কারণটা হচ্ছে ইউএসএ তে it's very evident because ইউএসএ তে if you have to have a law degree if you want to be judge, first you have to get a degree from another subject. You cannot study law at the very beginning. First you have to study another degree, you get, then you go into law, and then you finish law, you get bar, and then later on you become a judge. The process of getting that education is very, very costly. It's not like us, যে আমি ডিউতে পড়বো ফ্রিতে ল যাবো. It's not that. You have to pay a lot of money, and unless you are FH, you cannot get it. Okay. এইখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। যেহেতু আমি বলছিলাম যে this is a spectrum and the judges come into that spectrum and they decide যে স্পেকট্রামের কোন এন্ডে আমি যাব। So this depends on the judge's mentality. এই জাজের mentality. These judges also have ambition, and these ambitions are sometimes good, sometimes bad. And এই ambitionের কারণে ওই স্পেকট্রামটা ডিসাইড হয় যে is it going to be just 20 years of jail or is it going to be ফাঁসি. So that depends on those judges' mentality and ambition. আচ্ছা, so oftentimes যেটা হয় firstly is যে decision calculus gets affected by their ambition of getting to a high position. So ধরো একটা judge is right now a normal jailer court judge, which is not that impressive and is not that socially acceptable. So যে আমি একটু হাই লেভেল অফ জাজ হতে আমি বেশি বেতন পাই, সোসাইটিতে একটু বেশি করতে পারি. So the way we flex our judges oftentimes flex on their decisions as well. Let's say একটা জাজ চায় যে আচ্ছা আমি আপিল কোর্টে যেতে চাই, and আপিল কোর্টে হয়তো সুপ্রিম কোর্টে যে অ্যাটর্নি জেনারেল থাকে, those guys recruit these people. So if you want to make a name for yourself, what do you want to do? You want to stand out. How do you stand out? You do something exceptional. These judges often do this kind of things as well. So let's say সে আপিল কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে চায় অথবা নর্মাল কোর্ট থেকে আপিল কোর্টে যেতে চায়. What do they do? ধরো একটা কালচার এক্সিস্ট করে যে আছে যে জাজটা ক্রাইমের ব্যাপারে যত টাফ এন্ড যত ইনকনসেপ্ট ওই জাজটা তত স্ট্রিক্ট, এন্ড ওই জাজটাকে মানুষজন বেশি পছন্দ করে বা উপরের মানুষজন অ্যাটর্নি জেনারেলরা বেশি পছন্দ করে. So then they become extremely harsh on crime and they do very extreme punishment on like even serious of crimes যেটা হয়তো over, and এই কারণে often times গরিব মানুষরা অনেক বেশি মারা খায়. ধরো even for petty things like for example like very minor stealing অথবা just ধর রিকশা একজনের উপরে লাগাই দিচ্ছে, all of these things, these are judged very harshly then. So জাজের এই অ্যাম্বিশনটা অনেক সময় feels or impacts poor people very badly. But this can also be good in some cases. যেমন ধরো if a judge makes a decision যেটা বারবার আপিল কোর্টে গিয়ে ওভারটার্ন হয়ে যেতেছে, একটু চিন্তা করো তো ওর স্ট্যাটাসটা, ওর ফেমটা কি ঠিক থাকবে কিনা. বিকজ ইউ আর মেকিং আ ডিসিশন, the client is not liking it, they're going to the appeal court and the appeal court is saying yes, the client is right, the judge previously made wrong decision, so they're overturning your decision. তোমার ওভারটার্নিং রেশিও যত বেশি হবে তুমি তত খারাপ as a judge perceived হবা মানুষের কাছে. So judges do not want that. So they also do not want to make very extreme calls, and এই কারণে it sometimes checks them out, and this works as a check and balance mechanism to like stop them from making very harsh or rash decisions. So এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা যে ambitions can be used for good, ambitions can be used for bad.
and depending on the debate and the motion you can use it for either side. ধরো একটা সাইড আছে যেখানে তুমি জাজকে ডিফেন্ড করতে চাইতেছো, তখন এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা দিয়ে তুমি এটা মিটিগেট করে ডিফেন্ড করতে পারবা। ধরো একটা সাইডে আছে যেখানে তুমি জাজদেরকে গালাগালি করতেছো, ওখানে তুমি বলতে পারবা যে যে ডিসিশন মেকিং ক্যালকুলাস forces them to be very strict on crime. That is oftentimes that minorities and poor. Okay. Their bias can mean by because আমি as a normal citizen একটা ফাইল করব, that can be done, but often judges so you go to the court to say the judge was wrong. I haven't heard of case যেখানে you were so angry তুমি তোমার initial case বাদ দিয়ে তুমি জাজের পিছনে লাগছো, that seems like a bit too far. Usually যেটা হয় যে if you want to overturn a judge অথবা if you are angry with a judge you overturn the decision because that's the only impact the judge has on your life, otherwise about this. So and if you want to overturn you go to appeal court এর judge কে যদি overturn করতে চাও you go to Supreme Court. If something comes from Supreme Court you cannot do anything at all. Or if you want to like fire a judge অথবা if you want to as a public you cannot do that. Definitely you have to ask the government to do that. The Attorney General can, but many people in a group in a mob justice no, that doesn't occur. Okay, the next thing we go to is juries. And আমরা বাংলাদেশি সিস্টেম হয়তো juries নিয়ে অত পরিচিত না, but juries are also very important part of the trial system for USA based justice or USA based trial system. আচ্ছা, first jury and often time মানুষ এটা কনফিউজ করে ফেলে between judges and juries. জাজের কোনো কাজ নাই, জুরিরাই হচ্ছে আলটিমেট। জুরিরা একটা random group of people selected from a demographic. ধরো মানে ক্যালিফোর্নিয়ার একটা টাইম হচ্ছে, ক্যালিফোর্নিয়া থেকে 12 জন, তোমরা কেউ 12 Angry Men যদি দেখে থাকো that is an excellent watch, please do that. সো যেটা হয় যে জুরিদেরকে র্যান্ডমলি সিলেক্ট করা হয় 12 জন, লেটস সে ক্যালিফোর্নিয়ার ডিফারেন্ট প্রভিন্সেস থেকে 12 জনকে নিয়ে আসা হবে। Those 12 people will sit, listen to the whole case. Now you know how to make arguments and make your point and so definitely action নাই, মানে তুমি যদি এখন মানে টেনেটের মতো মারামারি চাও তাহলে তো ওইটা তো 12 Angry Men দিতে পারবে না। This is an intellectual movie. Anyway, so these people are selected, these people sit on that court, and যখন একটা ট্রায়াল প্রসেস চলে তখন তারা দুই সাইডের কথা শুনে, তারা লাইক ডিফেন্ডেন্টের কথা শুনে, তারা ভিকটিমের কথা শুনে, তারা অ্যাগ্রিভড পার্টির কথা শুনে, তারা কনভিক্টেডের কথা শুনে। After listening to this whole procedure, they decide on one thing. They don't decide on the punishment. They decide on whether that person is guilty or not. That is the only thing the juries do. যে তারা ডিসাইড করে এই মানুষটা গিলটি নাকি না। But after they are found guilty, so adjudicated না, মানে not entirely. They just say যে তুমি guilty নাকি না। Afterwards তোমার পানিশমেন্ট কতটুকু হবে, তোমাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে নাকি অল্প পানিশমেন্ট দেওয়া হবে, those are decided by the judge. But if the jury says যে you are not guilty, the judge cannot do anything. The judge will just say যে yeah, you were not found guilty and like go. Juries there কিছু issues আছে. Let's talk about them now. The first issue is juries are very untrained people because they're raw people. They are like people like us who probably in profession is like engineers অথবা রিকশাওয়ালা অথবা like just a subway worker, etc. So they are not trained and hence they are unlikely to let go of their inner biases. So একটা জাজ যেভাবে পড়াশোনা করে জাজ হয়েছে, একটা জুরি তো ওইভাবে করে জাজ জুরি হয় নাই।
সো ওর মধ্যে ধরো অনেক বায়াস আছে, ও হয়তো অনেক হোয়াইট সুপ্রিমিস্ট, ও হয়তো কালো মানুষদের দেখতে পারে না, অথবা ও হয়তো খুব গোরা মানুষ, হয়তো অন্য রিলিজনের মানুষকে দেখতে পারে না। সো দিস বায়াসেস উইল অফেন টাইমস hamper the justice process, because some people can be wrongly found guilty if the bias works against them. Some people can be wrongly found not guilty if the bias favors them. And second thing is oftentimes যেহেতু জুরিরা randomly সিলেক্ট, মানে এমন কোনো কোটা নাই যে মাইনরিটি থেকে এতজন সিলেক্ট করতে হবে। সো এই কারণে যেহেতু randomly সিলেক্ট করা হয়, most of them are from the majority class. So ধরো বাংলাদেশে mostly will be like middle class Muslim men, অথবা ইউএসএ হলে mostly would be just normal day to day white Brits or white American. So এই কারণে majority হওয়ার কারণে the diversity is also less in juries. The third thing in terms of juries is that oftentimes their decisions have zero accountability, and this is very very important. জাজদের কেসে আমরা দেখছি যে জাজদেরকে আমরা একটা চেক এন্ড ব্যালেন্স দিতে পারতাম, বিকজ ওদের কেস যদি বারবার ওভারটার্ন হয়ে যেত, দ্যাট উড রিফ্লেক্ট রংলি অন দ্যাম, সো দে উডন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। বাট জুরিজদের এরকম কোনো বাধ্যবাধকতা নাই, দে উইল জাস্ট গিভ আ ডিসিশন এন্ড দেন জাস্ট গো অফ। নো ওয়ান উইল এভার আস্ক দেম যে কি করছো, এটা কেন করছো, এটা তো ঠিক হয় নাই, এটসেট্রা এটসেট্রা। সো দে ডোন্ট হ্যাভ টু ফেস এনি অ্যাকাউন্টেবিলিটি বিকজ অফ দ্য ডিসিশন দে টেক। এবং এই কারণে যেটা হয় যে oftentimes the gravity of the situation becomes lessened to these people, and hence they can make rash decisions or they can make wrong decisions. But lastly, which is very important, সেটা হচ্ছে যে ধরো তুমি 12 জনকেই নিলা, what is your goal as a justice system? Your goal is যে 12টা ডিফারেন্ট মানুষের 12টা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অপিনিয়ন আসবে, and then one will be decided. That doesn't happen. Oftentimes there are one or two influential people in jury, যারা হয়তো অনেক কথা বলতে পারে, যারা হয়তো অনেক এক্সট্রোভার্ট, যারা হয়তো ইজ ভেরি, মানে ওদের পার্সোনালিটিটা এমন যে they want to embark their personality onto everyone else, and ওর ডিসিশনটা ও স্ট্যান্ড আউট করাতে চায়, আদারওয়াইজ ও ভালো লাগে না। সো they want to be the main character সিনড্রোম ওয়ালা মানুষ বেসিক। এই জুরিগুলা অফেন বাকি জুরিগুলাকে ইনফ্লুয়েন্স করে ফেলে, ম্যানিপুলেট করে, গ্যাসলাইট করে। And because of this, তুমি হয়তো 12 জনের কাছ থেকে 12টা ডিফারেন্ট অপিনিয়ন পাবা না। What you will get is just one person's or one influential person's decision, and that is being reflected by everyone else. Even if one or two people dissent, ওদের disagreement হয়তো ওইভাবে এনকাউন্টার হবে না। This is a very big problem according to juries. আচ্ছা, তানহা হাত তুলছিল, তোমার কোয়েশ্চেনটা করো। What if we এরকম influential person actually না থাকে, people তখন কেমনে ডিসাইড করা হয়? তখনও বেসিক্যালি দে অল টক এন্ড দে কাম টু ওয়ান কনসেনসাস যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ গিল্টি। আর যদি একদম এট দি এন্ড অফ দ্য ডে না আসে, ওরা অনেক সময় ভোটিং করে। বাট দ্য রেসপন্সিবিলিটি অন জুরিজ ইজ দ্যাট এভরিওয়ান হ্যাজ এন ইন্ডিভিজুয়াল ভোট, ঠিক আছে? সো ওই ভোটগুলার বেসিসে মেজরিটি যদি হয়ে যায়, ইউ উইল বি ফাউন্ড গিল্টি এন্ড আদারওয়াইজ ইউ উইল বি নট। ওকে, সো এই হলো জুরিজের। তানহা, Isn't this whole system like extremely biased, like very biased? How is this even fruitful to account random people for such big cases? well, if you are asking me to defend juries, there is a lot of if you think about it, তাইলে জুরিজদের আনা হয়েছিল বেসিক্যালি টু ফাইট দিস বায়াস, বিকজ লাইক জাজেসদেরকে এন্টায়ার ক্ষমতা ছেড়ে দিতে চায় না। ইট শুড বি আ কমন পিপল ভোট অ্যাজ ওয়েল, বিকজ জুরিজ আর ওয়ার সাপোজ টু বি রিপ্রেজেন্টেটিভ, কারণ ওদের নর্মাল মানুষজন থেকে সিলেক্ট করা হচ্ছে, এন্ড ওই নর্মাল র্যান্ডম মানুষরা শুড হ্যাভ সাম সে, এন্ড একটা র্যান্ডম মানুষের কাছে এই ট্রায়ালটা দেখে কেমন লাগে ওটার বেসিসে একটা ডিসিশন নেওয়া হবে। So I don't think it is extremely biased. It's just some systematic problems that exist among that system. Acha. Hope that answers your question. Are karo kono question? Mahadip?
আচ্ছা ভাইয়া, যে জিউরির জন্য যে মানুষ র্যান্ডমলি সিলেক্ট করা হবে, হাউ মানে র্যান্ডমলি হাউ হু সিলেক্টস দেম র্যান্ডমলি? The judge অথবা just the court system, that doesn't matter. মানে that is neutral and like not biased. এটা মানতে পারো, মানে we agree to that, ঠিক আছে? ওইখানে করাপশন হয় না। হ্যাঁ, মানে তানহা যেটা বলতেছো, মানে this is actually a very big concern, যে they can actually be very very stupid, যেটা আমি বললাম যে they are not trained to let go of their biases. But actually if you think about it, the trial system wanted this to be stupid people, মানে একদম stupid normal common মানুষজন, যারা যারা would just see a thing and then decide on it. And people can actually be very common, like ধরো একটা র্যান্ডম ক্যাব ড্রাইভার, ওকে জাস্ট ডাকছে যে তোমার জুরি হইতে হবে, এন্ড ইফ দে এগ্রি ও জাস্ট গিয়ে একটা কোর্ট সিস্টেমে জুরি হয়ে আসে। অথবা ধরো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে পড়তে গেছে ইউএসএ তে, ওকে র্যান্ডমলি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু বি আ জুরি ইন আ পার্টিকুলার কেস, দে জাস্ট এগ্রিড এন্ড ভলান্টিয়ার্ড এন্ড গো। এইরকম মানুষজন হয়, দিজ আর ভেরি ভেরি কমন পিপল, দিজ আর ভেরি র্যান্ডম পিপল, সো এনিওয়ান ক্যান বি আ জুরি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। বাট বাংলাদেশে এটা নয়, এটা হয় না। আচ্ছা, বাংলাদেশের জাজরাই ডিসাইড করে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আমি তোমাদের চ্যাট ফলো করতে পারতেছি না এন্টারলি। ওকে, সো দিস, হ্যাঁ সুবাইতা, কোনো কোয়েশ্চেন থাকলে কর। On which হ্যাঁ, type of cases এরকমই usually এরকম, this is applied? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। On which type of cases does this jury thing applied? মানে মোস্টলি অল কেসেস, বোথ সিভিল এন্ড ক্রিমিনাল কেসেস। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? প্রবাবলি নট। ওকে, হ্যাঁ, it's to help or like to comprehend যে মানুষের ভিউ পয়েন্ট কি, to not, মানে then again, republics are for people, so whatever the people decide, that is the ultimate thing. All right, so এতক্ষণ আমরা ডিফারেন্ট মানুষের ইন্টারনাল বায়াসেস নিয়ে কথা বললাম, যে জুরি আছে, then judges আছে, and then lawyers আছে, but all of them have different set of problems, different behavioral issues যেটা কারণে সমস্যা হয়। So then the proposal is, since we are entering into the age of AI, why not just use AI for the betterment of like the justice system in general, যে আমরা মানুষের হিউম্যান বায়াসকে এনকাউন্টার না করে আচ্ছা সরি, সো যেটা বলতেছিলাম, সো দেন দি প্রপোজাল ইজ যে আচ্ছা ঠিক আছে, জাজের যদি এত সমস্যা থাকে, লয়ারের যদি এত সমস্যা থাকে, জুরির যদি এত সমস্যা থাকে, লেটস জাস্ট ইউজ এআই টু ডিটারমাইন দ্য সেন্টেন্সিং এন্ড ডিটারমাইন যে একটা মানুষ গিলটি নাকি গিলটি না। সো এআইরা তো ডেফিনেটলি নিউট্রাল ভাবেই অবজার্ভ করবে আর নিউট্রাল ভাবেই জিনিসটা একটা ভার্ডিক্ট দিবে। বাট এখানে অনেক প্রবলেম আছে। প্রবলেম কি, যে তুমি যদি একটা এআই মডেলকে বা একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করতে যাও, দ্যাট ডেফিনেটলি মানে এআই নিউট্রাল না, দ্যাট ইজ নট আ স্টেটমেন্ট সমুদ্র, মানে দ্যাট ইজ ডাম। বাট দি হোয়াট ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং অ্যান এআই? আচ্ছা, কেউ কি আগে আমাকে বলতে পারবে মানে হাউ ইজ অ্যান এআই ডেভেলপড? ডেটা ট্রেন করা হয়। হ্যাঁ, ডেটা ট্রেন করা হয়। I think it হ্যাঁ, তানহা বলো। same answer. Acha. So basically there's like immense amount of data sets. Last 10 থেকে 15 বছরে এই ক্রাইম ছিল, ক্রাইমের একটা টেক্সচুয়াল ডেসক্রিপশন, এই মানুষ ছিল, এদের সোশ্যাল স্ট্যাটাস এরকম ছিল, মানে যত ডিটেইল হবে তত ভালো, এই ছিল ওই ছিল, এন্ড দেন এই কেসটা ভার্ডিক্ট ছিল এইটা, এরকম রো ওয়াইজ একটা
কলাম মানে একটা সিএসভি ফরম্যাটে বা একটা এক্সেল শিটের মতো একটা ফরম্যাটে বিশাল ডেটা সেট বানানো হয়। ওই ডেটা সেট গুলা দেন গেটস ফিড টু দোজ এআই। সো ওই মডেল গুলা দেন ওই ডেটা একটা একটা করে দেখে এন্ড দেন ওগুলার একটা ডেটা পয়েন্ট বানায়। ওই ডেটা পয়েন্ট বানানোর মধ্যে দে থিঙ্ক আচ্ছা দিস ইজ আ ওয়ান ক্লাস্টার, এইরকম সর্ট অফ ক্রাইম হলে এইখানে এরকম পানিশমেন্ট রেঞ্জ দেওয়া হয়, এই ক্লাস্টারের ক্রাইম হলে এইরকম পানিশমেন্ট দেওয়া হয়, এটসেট্রা এটসেট্রা। সমুদ্র যেটা বললো এআই ইজ রেসিস্ট অথবা এআই ইজ নট নিউট্রাল, ওয়াই ইজ দ্যাট দ্য কেস? বিকজ যে ডেটাগুলোর উপরে এআই কে ট্রেন করা হবে, all of those data has been racist for all of this time. That means you take data from racist judges, you take data from white judges who have unfairly punished people, who have unfairly decided against some people, unfairly probably sent people to jail. These things are not called out. So when they're not called out and they are used as the data set, these people then suffer because AI টা then ওই মানুষগুলোর মতো করেই চিন্তা করে and ওই মানুষগুলোর মতো করে ডিসিশন মেক করে, and given all of these data set have been racist, the AI becomes racist as well. So to rebut Somudro, the statement is not AI is racist অথবা to AI is not neutral, data is not neutral, data is racist. So because of that, data cannot help অথবা AI cannot really help in this particular case. হ্যাঁ মাহাদি বল। আচ্ছা ভাইয়া, when an AI is being trained, ওরা যে ডেটা সেটটাকে ট্রেন করে, ইট ইজ যদি এটা আনবায়াস না হয়, যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হয়, ইউজুয়ালি আমি যতটুকু দেখছি ইন রিসার্চ পেপারস অ্যান্ড স্টাফ, দোজ আর নট অ্যাকাউন্টেড ফর, মানে তখন এটা পুরা বাদ দিয়ে দেওয়া হয়। না, you cannot really identify the subconscious biases that exist within the data set. মানে ধরো খুব কন্ট্রোভার্সিয়াল একটা কেস, ওটা তুমি বাদ দিছো বিকজ দ্যাট ওয়াজ অ্যান আউটলায়ার, শিওর, বাট 10 বছর ধরে জাজরা কালো মানুষদের একটু কম দেখতে পারে দেখে 1 বছর করে সেন্টেন্স বেশি দিছে, এটা কি তুমি ধরতে পারবা? মানে will your data set or will your research ever be able to encounter that? There's no metric to it. We just subconsciously know that racism exists in very nuanced and subtle forms, but we cannot really account for it, and that is the problem. বুঝছো? That joke is so lame. আচ্ছা যাই হোক, এখন তোমাদের জাস্ট একটু ফর জেনারেল নলেজ, একটা সেন্টেন্সিং, যেহেতু একটু আগে বলছিলাম যে সেন্টেন্সিং ইজ আ স্পেকট্রাম, ইটস নট অ্যান অ্যাবসলিউট থিং, ইট ডিপেন্ডস অন আ স্পেকট্রাম। মিনিমাল স্পেকট্রামে যাবে না ম্যাক্সিমাম স্পেকট্রামে যাবে, ইট ডিপেন্ডস অন দ্য জাজেস মেন্টালিটি। এই মেন্টালিটিটা কি কি দিয়ে রিফ্লেক্টেড হয় বা কি কি দিয়ে ইম্প্যাক্টেড হয়? সো দেয়ার আর টু টাইপস অফ ফ্যাক্টর when it comes to the impact of and two is mitigating factor. Mitigating factorটা পরে স্টাইলে আসবে। সো অ্যাগ্রেভ ফ্যাক্টর হচ্ছে এইসব ফ্যাক্টর থাকলে যা যার বেশি চেতে যায় বা যা যার বেশি মন খারাপ করে, অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর হবে তোমার জন্য একটু মায়া ভাবে, হচ্ছে যেগুলো দেখলে যাদের মন and will like punish you less harshly. ওকে, অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস এর মধ্যে ফার্স্ট হচ্ছে রিপিট ক্রাইমস। তো ধরো তোমাকে একবার সাজা দিছে, তুমি নেক্সট লাইকলি টু পানিশ ইউ মোর। সেকেন্ডলি ইজ দ্য ভালনারেবিলিটি অফ ভিকটিম। সো ভিকটিমটা কতটুকু ভালনারেবল ছিল এন্ড ভিকটিমের অবস্থাটা কিরকম ছিল, ওয়ার দে ডিফেন্সলেস, ওয়ার দে এবল টু মানে প্রোটেক্ট দেমসেলস নাকি একদমই পারে নাই, ওয়ার দে চিলড্রেন অর ওয়ার দে ফ্রম মাইনরিটি ব্যাকগ্রাউন্ড যাদের এক্সপ্লয়েট করা ইজিয়ার। এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে ইউ আর লাইকলি টু গেট মোর পানিশমেন্ট। থার্ড ইজ লিডারশিপ। হোয়াট ডাজ লিডারশিপ মিন? ধরো একটা ক্রাইম হয়েছে, একটা ব্যাংক রবারি হয়েছে, দ্য লিডার অফ দ্যাট রবারি অর রবার গ্রুপ, ইফ ইউ গাইজ হ্যাভ প্লেড আরডিআর, ধরো ডাচকে কেন বেশি খুঁজে? কেউ আরডিআর 2 খেলছো? এনিওয়ান? আচ্ছা কেউ খেলা নাই, ভেরি বোরিং পিপল। এনিওয়ে, কোনটা? R2 নামে একটা গেম আছে। এনিওয়ে আমি ভিডিওগুলো দেখছি, আই হ্যাভ সিন গেম প্লেস। ইয়া রেড So- ডেড রিডেম্পশন। হ্যাঁ হ্যাঁ, রেড ডেড রিডেম্পশন 2। ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং হিয়ার, Hell if yeah. ধরো হইছে and you have orchestrated the crime, you are the planner of the crime, you probably
gathered people together, তুমি সবাইকে একসাথে বসাইছো, তুমি জিনিসটা এক্সিকিউট করছো, তোকে ছাড়া জিনিসটা হইতো না, then you're the leader. And if you are in a particular time, you are supposed to be more responsible than the other for the crime, and that you are punished harshly than the others. Fourthly is hate crimes. Hate are often punished more. So ধরো racism, এই যে তোমরা কালো মানুষকে নিয়ে খারাপ কথা বলতেছো, etc. Hate crimes are often not crimes of necessity. কারণ these doesn't help people to get food or other things. It is not related to that. So hate crimes happen because people are just evil. People just don't see each other as equals. So এই কারণে hate crimes কে oftentimes বেশি punish করা হয়. Lastly is lack of remorse. So ধরো একটা ক্রাইম হয়েছে, একটা খুন হয়েছে, and then যারা সাক্ষী ছিল বা এভিডেন্স ছিল, ওরা বলছে যে this person was very cruel during a murder. ও হয়তো একবার মেরে ফেলছে, মারার পরে হয়তো আবার মানে বেয়নেট দিয়ে খুঁজাইছে, and he was basically a psychopath, he wasn't feeling bad, etc. এই জিনিসগুলো ধরো বলছে. This is often a more contributing factor to you getting harsher crimes because lack of remorse থাকলে তোমাকে মাফ করবে না. Okay, what are the mitigating factors? Mitigating factors are the exact opposite of like the aggravating factors. So ধরো তুমি যদি ফার্স্ট টাইম অফেন্ডার হও, তোমাকে কম পানিশমেন্ট দিবে, তোমাকে বলবে আচ্ছা বাবা ভুল করে ফেলছো, ঠিক আছে পরে ঠিক করে নিও. Secondly is culpability of the victim. Oftentimes crimes happen against criminals. So ধরো একটা ড্রাগ কার্টেলের লিডারের সাথে তোমার মারামারি হয়ে তুমি ওকে মেরে ফেলছো, then you will be punished very less, বা তোমার পানিশমেন্ট অনেক কমে যাবে. Thirdly is ধরো তোমার ওই পানিশমেন্টের রোল খুবই মিনিমাল, তুমি খুবই মাইনর একটা রোল প্লে করছো, সো তোমাকে কম পানিশ করবে. ফোর্থ ইজ ধরো তুমি মেন্টালি ইল, তুমি পাগল, তুমি তোমার হয়তো ডিসাইড করার ক্যাপাবিলিটি তেমন নাই, সো ইউ জাস্ট ডিড সামথিং আউট অফ ইউর ওয়েম, দেন ইউ আর পানিশড লেস অ্যাজ ওয়েল. লাস্টলি ধরো তোমার জেনুইন রিমোর্স আছে, তুমি ধরো অ্যাক্সিডেন্টালি জিনিসটা করে ফেলছো, ইউ ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট, বা ধরো তুমি করছো, করে ইউ ফেল্ট লাইক what you did was not something that was right, then তোমার পানিশমেন্টটাও is going to be less severe than someone who didn't have a lot of remorse. Okay, so these are what sentencing depend on. If you guys have any question, you can ask me. ভাইয়া, I had a question. হ্যাঁ বল. আচ্ছা, তুমি প্রথমটায় বলছিলা 5 নাম্বার ল্যাক অফ রিমোর্স, which is usually psychopathy, sociopathy, এটা তো একটা মেন্টাল ইলনেস, তাহলে এটা মাইটিগেটিং আর অ্যাগ্রাভেটিং দুটো? না, ওই মেন্টাল ইলনেস না. ধরো তুমি অটিস্টিক, তুমি বেসিক্যালি মানে ইউ ক্যানট থিঙ্ক স্ট্রেট, দ্যাট ইজ মেন্টাল ইলনেস. বাট তুমি এখন একটা সিরিয়াল কিলার কি তুমি মেন্টালি ইল বলে তুমি ওকে জাস্ট ছেড়ে দিবা? ইউ ডোন্ট ডু দ্যাট. দ্যাট ইজ জাস্ট কমন সেন্স. আচ্ছা গাইস, ইউজ কমন সেন্স. Okay, now we have reached the final segment of today. This is about basically life after the trial. So tomar trial hoise, you have been found guilty, what should we do with you? No, a serial killer ke ekta mental hospital e pathaile okhane shobai mare felbe, is a threat. Guys please, ki sob question kortecho? Anyway, so this is about life after the trial. So there is basically two segments here. One is prison and one is rehab. Prison er under আমরা কিছু কথা বলবো. The first thing is যে কেন prison is bad. Why is prison bad? ধরো you are in a debate যেখানে তোমার prison systemকে গালাইতে হবে. ধরো তোমাকে বলা হয়েছে একটা different sort of punishment system বানানো হয়েছে যেখানে prison নাই, অথবা this house would abolish prison system. So তোমাকে তো ওইখানে definitely arguments দিতে হবে কেন prison system খারাপ, ওই মেকানিজম গুলো এখানে বলবো. সো প্লিজ লিসেন কেয়ারফুলি. Why are prison systems bad? Firstly is violence from other prison inmates and guards. So যখন একটা মানুষ প্রিজনে যায়, the environment sucks. Punitive prisons, USA, বাংলাদেশের মধ্যে prisons are horrible places যেখানে guardra will behave very rudely with you, and also the other inmates are also as or similarly dangerous as the guards.
they'll beat you, they'll like pick up fights with you, etc., etc. And all of these things happen because this violence, because these prisons allow this. Second thing is oftentimes prisons are overcrowded. So মানুষ এত ক্রাইম করে যে মানে prison facilities অত নাই আসলে দুনিয়াতে, and because of this overcrowding happens, and overcrowding এর কারণে just the environment sucks. হ্যাঁ, তুমি you will not get enough food, you will not get enough মানে spaces, etc., etc. So overcrowding এর জন্য prison systems become very very bad places to live in. Thirdly is the criminal networks, and I want to highlight the fact is that criminal networks are, guys শুনো important কথা বলছি, সাইকোপ্যাথ সোশিওপ্যাথ নিয়ে একটু পরে আলাপ করো, সেশন শেষে বললো। আচ্ছা, so thirdly why prisons are bad is because of the criminal network that exists within those prisons. So আবার সমস্যা হচ্ছে these are necessary for people to survive, কারণ in a lot of cases তুমি যদি একটা প্রিজনের মধ্যে একটা গ্যাং জয়েন না করো, ইউ উইল নট বি এবল টু সার্ভাইভ, সো ইউ উইল হ্যাভ টু ডু ইট। তোমার বেঁচে থাকার জন্য হলে তোমার একটাতে ঢুকতে হবে। সো দেন তুমি হয়তো একটা মাইনর ক্রিমিনাল ছিলা, তুমি প্রিজনে ঢুকে ইউ উইল টার্ন আউট টু বি অ্যান ইভেন বিগার ক্রিমিনাল। দ্যাট ইজ অ্যাবসলিউটলি হরিবল এন্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। সো দিজ আর দ্য প্রাইমারি রিজন ওয়াই প্রিজনস আর ইনহেরেন্টলি ব্যাড। নাও সেকেন্ড পয়েন্ট, ওয়াই ইট ইজ সো হার্ড টু ইমপ্রুভ দেম। আমরা রেকগনাইজ করছি প্রিজন ব্যাড, কি কি কারণে এটা বলছি। এখন কথা হচ্ছে যে তাইলে আমরা পারতেছি না কেন ইমপ্রুভ করতে। সো দেয়ার সার্টিন কনস্ট্রেইনটস অন রিসোর্সেস যেটা আমাদের প্রবলেম হয়। দ্য ফার্স্ট থিং ইজ ল্যাক অফ পলিটিক্যাল ক্যাপিটাল। সো মানুষের পলিটিক্যাল ক্যাপিটাল কিভাবে ডিসাইডেড হয়? পলিটিক্যাল ক্যাপিটাল মানেটা কি? মানেটা হচ্ছে ধরো তুমি একটা জিনিস করতে চাও, অ্যান্ড উই অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, অথবা ধরো মানে পলিটিক্স ইজ দ্য থিং দ্যাট ডিফাইন্স তোমার দেশে কি কি হয়। লেটস সে মেট্রো রেল হয়েছে, অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। ওয়াই ডিড দিস থিংস হ্যাপেন? বিকজ ঢাকার মানুষের একটা প্রক্সিমেট নিড আছে, ট্রাফিক জ্যাম। উই ডোন্ট ওয়ান্ট টু এনডিওর ইট, আমরা এটা থেকে মুক্তি চাই। অ্যান্ড এইটার জন্য সিন্স দিস ইজ ইম্পর্টেন্ট ভোটার ইস্যু, দ্য পলিটিক্যাল ক্যাপিটাল ইজ অন ফেভার অফ দিস ইস্যু, যে ট্রাফিক জ্যামটা যে কোনো মূল্যেই হোক সলভ করতে হবে। বাট এই কেসে, প্রিজনের কেসে, পলিটিক্যাল ক্যাপিটালটা অত বেশি নাই। কেন? বিকজ দিস ইজ নট আ প্রক্সিমেট ইস্যু ফর আ লট অফ ভোটার্স। অনেক ভোটারদের জন্যই প্রিজনের মানুষ থাকলো না মরে গেল ডাজন্ট ম্যাটার। আই ডোন্ট নো এখন একটা প্রিজনার কিরকম সাফার করতেছে, ও খাইতে পারলো কিনা, এটা আই ডোন্ট নো। সো এই কারণে দিস ইজ নট আ প্রক্সিমেট ইস্যু অ্যান্ড পিপল জেনারেলি ডু নট কেয়ার। Second thing, people usually perceive these people as evil or bad people, and এই perceptionটার কারণে voterরা often do not want to spend their own money to tax and to give these people a better life. They think ও একটা ক্রাইম করছে, ও প্রিজনে আছে, ওরে আমার ভালো খাওয়ায় কি লাভ, ওরে আমার ভালো রেখে কি লাভ, and hence the political capital reduces for these people. But thirdly, and এটা একটু মনোযোগ দিয়ে শুনো, so USA তে when prisons become overcrowded, state এর পক্ষে আর এই prison system গুলা চালানো একা পসিবল হচ্ছিল না। So what they did then was ওরা কিছু প্রাইভেট গ্রুপকে বা প্রাইভেট কোম্পানিকে বলছে যে তোমরা কিছু প্রিজন বানাও, তোমরা কিছু জেল বানাও, যেই জেলে আমরা আমাদের স্টেট ক্রিমিনালদেরকে রাখবো। এন্ড বিকজ তোমরা ওদেরকে পালতেছো খাওয়াইতেছো, তোমাদের গভর্নমেন্ট থেকে মান্থলি একটা রেন্ট, একটা সার্ভিস চার্জ দেওয়া হবে, which is huge. So definitely একটা ক্রিমিনালকে যত বেশি রাখতে পারবো, বা একটা ক্রিমিনালকে যত বেশি আমি ওই ধরনের সিস্টেমে বা একটা জেলে বন্দি রাখতে পারবো, ওই প্রাইভেট কোম্পানিগুলা তত বেশি টাকা পাবে। সো ওর যদি 5 years এর সেন্টেন্স হয় ভার্সেস ওর যদি 10 years এর সেন্টেন্স হয়, আমি 10 বছর বেশি টাকা পাবো ওকে রাখার জন্য। ডেফিনেটলি আই ওয়ান্ট টু ডু দ্যাট, রাইট? এখন হোয়াট হ্যাপেন্স ইজ, বিকজ দিজ প্রিজন সিস্টেমস এক্সিস্ট, ওরা স্টেট সিস্টেমগুলোকে নাম্বার ওয়ান, স্টেট প্রিজনকে ইমপ্রুভ করতে দেয় না। দে লবি এগেইনস্ট দিস। ওরা হয়তো অনেক টাকা দিবে পলিটিশিয়ানদের, ওরা হয়তো অনেক টাকা দিয়ে ভোটারদের অনেক টাকা দিবে, এন্ড এগুলোর এগেইনস্টে ক্যাম্পেইন রান করবে যাতে করে মানুষজন এই জিনিসটায় ভোট না দেয়। এন্ড এই কারণে ওরা স্টেট সিস্টেমকে বা স্টেট প্রিজনকে ইমপ্রুভ করতে দেয় না, বিকজ যদি স্টেট প্রিজন ইমপ্রুভ করে ওদের তো ব্যবসা করার জায়গা থাকবে না। বাট সেকেন্ডলি
হোয়াট দে অলসো ডু ইজ ওরা আরো একটা খারাপ কাজ করে, ওরা গিয়ে সরকারকে বলে তুমি ল এর ব্যাপারে স্ট্রিক্ট হও, জাজদেরকে বলে তুমি আরো বেশি পানিশমেন্ট দাও, বিকজ তুমি যদি 3 বছরের জায়গায় 6 বছরের পানিশমেন্ট দাও আমার লাভ অনেক বেশি। সেই কারণে laws that favor criminals অথবা that tries to be rehabilitative instead of punitive, যারা কম শাস্তি দিয়ে বেশি রিহ্যাবিলিটেশনে বিশ্বাস করতে চায়, ওই জিনিসগুলোকে ওরা সামনে আসতে দেয় না, বিকজ ইট ইজ ডিরেক্টলি দেয়ার কাউন্টার ইনসেন্টিভ। ওকে, সো দিজ আর দ্য রিজন যে কারণে পলিটিক্যাল ক্যাপিটাল অনেক কম টু ইমপ্রুভ প্রিজনস, এবং এই কারণে নেতারা বা লিডাররা বা পলিটিক্যাল লিডাররা পলিটিশিয়ানরাও ওইভাবে প্রিজনদেরকে ইমপ্রুভ করার জন্য এনাফ ইনিশিয়েটিভ নিতে পারে না। সেকেন্ড থিং, রিসোর্স নাই। জাস্ট একটা দেশে তুমি চিন্তা করো বাজেট যখন অ্যালোকেট হয় প্রিজনারদের জন্য কতটুকু আর বাজেট অ্যালোকেট হবে, they're probably seen as inferior evil people and hence budget is allocated. Because of this they don't have resources. Prison systems cannot buy enough technology to have them or like improve their infrastructure to like give these people a better life. Thirdly is lack of information. So finally is information about prisons is very very limited. এর কারণ হচ্ছে ইনফোটা কালেক্ট করা হয় না, there is not enough research groups who are working on it, and people just, and plus prison is a concealed space, so you don't know what's going on that much within there. Media coverage নাই, people are discourse নাই, because of that information about prisons are limited. But secondly, যারা প্রিজন থেকে একবার বের হয়ে আসে ওদেরকে কিন্তু দেখবা they are not celebrated in the media, they are not celebrated in the popular culture. Because of this these people are usually cannot tell stories about what happened to them in prison. Even if one or two does, mostly it doesn't happen, and because of this people get less information about how bad of a life they lead in prisons. Okay, so because of all these reasons prison is very very hard to improve. So এই জিনিসগুলো you can use in your debates. Now to the last slide of this day and to CJS matter in general, we are trying to cover a very important topic here. Acha, rehabilitation শেষ করি তারপরে একবার সব কোশ্চেন দিব। So the topic of rehabilitation. So আমরা যখন ফার্স্ট CJS এর প্রিন্সিপালস পড়তেছিলাম আমরা দেখতেছিলাম যে একটা প্রাইমারি গোল অফ CJS should be how to rehabilitate these criminals back to society so that they can like have a normal life. This is very very important for us. But there are very big problems for rehabilitation. The first thing is যে রিহ্যাবিলিটেট করার জন্য বেশ কিছু অবস্টেকেল আছে সোসাইটিতে, যেটা আমরা ফিক্স করতে পারি। সো আমরা একটু ওগুলা নিয়ে ফার্স্ট ডিসকাস করি। সো what are the obstacles of rehabilitation, or why is it hard to rehabilitate people back into society? The first thing is যে finding jobs get hard after you come out of prison. কেন? Because you haven't worked for like let's say 5 years or 2 years, so in your CV there is a gap. Or people who do background checks on you, ধরো তুমি CV নিয়ে গেছো, তোমার অফিস থেকে তোমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে, জানা গেছে তুমি একটা ক্রিমিনাল ছিলা, they will never hire you. So because of this people's finding jobs get hard, and because of this they are unable to start a new life because ওরা ইনকাম করতে পারতেছে না, কিভাবে নতুন একটা লাইফ স্টার্ট করবে, this becomes very very hard. Second thing is lack of capital. ওদের যেহেতু ওরা 2 বছর কাজ করে নাই, their income source is ruined, and they don't have a lot of money coming out of prison. Because of this ওরা যে স্টার্ট করবে একটা নতুন প্রজেক্ট বা কি স্টার্ট করবে ওদের লাইফ, that is unlikely to happen. And thirdly, loss of relationship. This is very important. ওরা যখন প্রিজনে থাকে ফার্স্ট অফ অল ওদের নিজেদের ফ্যামিলির সাথে ওরা ডিস্টেন্ট হয়ে যায়, ওরা 2 বছর দেখে নেই, বাট লেটস সে নিজের ফ্যামিলির সাথে ডিস্টেন্ট হয় না, দে লুজ ফ্রেন্ডস, কলিগস, ওয়ান বিকজ অফ স্টিগমা, মানুষজন তাদের দেখতে পারে না, বাট টু বিকজ অফ ডিস্টেন্স, কথা হয় না, there is a gap. So all connections and networks that these people had built previously, those in a lot of cases are unusable and inaccessible. That makes life a lot harder for these people. So এই কারণে আবার রিইন্টিগ্রেট হওয়া সোসাইটিতে বা রিহ্যাবিলিটেট হওয়া becomes very very hard. Okay, এখন আসি last thing we will talk about, what makes a successful rehabilitation. So এটা তো obstacles এর কথা বললাম. So ধরো তোমাকে কোনো একটা ডিবেটে you are trying to
গো এগেইনস্ট রিহ্যাবিলিটেশন, তুমি বলার চেষ্টা করতেছো রিহ্যাবিলিটেশন ওয়ার্ক করে না, তখন এই যে মাত্র যে কথাগুলো বললাম এগুলা বলবা। বাট সেকেন্ডলি লেটস সে কি করলে আসলে রিহ্যাবিলিটেশন সাকসেসফুল হবে এন্ড ক্যান অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট পিপলস লাইফ। এটা ধরো একটা মোশনে ইউ আর ট্রাইং টু ডিফেন্ড রিহ্যাবিলিটেশন এন্ড ইউ হ্যাভ টু গিভ আ মেকানিজম অ্যাজ টু কিভাবে তুমি মানুষের লাইফ বেটার করবা, আর কি করলে মানুষের লাইফ বেটার হবে, কি করলে রিহ্যাবিলিটেশনটা সাকসেসফুল হবে, এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। দেন ইউ গিভ দিস মেকানিজম। আমরা বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে কথা বলবো। দ্য ফার্স্ট থিং রিহ্যাবিলিটেশন হ্যাজ টু এনশিওর ইজ এডুকেশন। সো এই প্রিজনারদেরকে এডুকেট করা লাগবে, ওদেরকে একটা সার্টেন ডিগ্রি দেওয়া লাগবে, যাতে করে when they go out of prison ওদের ওই গ্যাপটা, একটু আগে যেটা কথা বললাম জবে একটা গ্যাপ হয়, ওই গ্যাপটা যাতে না থাকে। লেটস সে দে আর ইন প্রিজন ফর 2 years, ওদেরকে আমি একটা ম্যান্ডেটরি এডুকেশন সিস্টেম করে দিব, যেটা স্ক্যান্ডিনেভিয়াতে এক্সিস্ট করে। এডুকেশন সিস্টেম করে দিব যে ওরা 2 বছর একটা ডিগ্রি নিবে, ওরা পড়াশোনা করবে, পড়াশোনা করে ওরা একটা বেটার মানুষ হবে। This will do is that this will socially aid these people, so when they go out of prison they get a better life outside of prison, কারণ they are right now more educated than they previously were. So এই education ওদেরকে দেওয়া very important, but then again understand how hard it is for people to convince them. কারণ এই এডুকেশনটা তো ওরা নিজে টাকায় করবে না, ডেফিনেটলি স্টেট ফান্ডেড হইতে হবে। স্টেট ফান্ডেড হইতে হলে জনগণের ট্যাক্স দিতে হবে, বাট ইট ইজ হার্ড ফর পিপল টু কনভিন্স যে তুমি একটা প্রিজনারের এডুকেশনের জন্য খরচ করতেছো। দিস ইজ ভেরি হার্ড এন্ড পিপল ইউজুয়ালি ডোন্ট লাইক দিস আইডিয়া, বাট লেটস সে সামহাউ ইউ ক্যান এন্ড দেন rehabilitation would be successful. Second thing, second way to make rehabilitation successful is making people employable. So degree দিছো ঠিক আছে, but it is also important to make them employable. ধরো তুমি ওদেরকে একটা স্কিল শেখাচ্ছ, একটা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছ, কার্পেন্ট্রি শেখাচ্ছ বা সেলাই করা শিখছ ফিমেল প্রিজনে, অথবা লাইক you can teach them high level skills as well. ধরো তুমি ওকে কোডিং ক্লাস দিচ্ছ, প্রোগ্রামিং শেখাচ্ছ, ডেভেলপমেন্ট শেখাচ্ছ, so that when they go out they can actually reintegrate themselves better into society because now they have a better skill. So ওই স্টিগমাটা মানুষের কাজ করবে না because of the gap that has been created. Lastly, and this is very important, এবং এই জিনিসটা খুব সুন্দর, একটু শুনো, rehabilitation works best when there is accountability. Prison systems have this responsibility to connect these prisoners to some community so that they feel accountable to that community. What does this mean? Oftentimes যে রিহ্যাবিলিটেশন করার জন্য যেটা করা হয় সেটা যে আমরা এই মানুষগুলোকে একটা সার্টেন ফোকাস গ্রুপের সাথে কানেকশন করা দিই, হয়তো একটা চার্জ গ্রুপ, হয়তো একটা ক্যান্সার সার্ভাইভার গ্রুপ, হয়তো তাবলিগ জামাত ইত্যাদি ডিফারেন্ট গ্রুপস, যেখানে ওরা একটা কানেকশন ফিল করে, যেটাতে ওরা একটা পার্ট হয়ে যায়। এই পার্টটা হলে কি হয়, দে হ্যাভ আ সেন্স অফ বিলঙ্গিং প্লাস দে হ্যাভ অ্যান অ্যাকাউন্টেবিলিটি টু দ্য গ্রুপ। What does this mean? যখন ওরা প্রিজন থেকে বের হয়ে যাবে, they have basically no one for them to look at. মানুষের একটা inherent যে they want to do something for people they love or people they feel accountable to. হয়তো আমরা পড়াশোনা করে আমরা বাপ মাকে খুশি করতে চাই, একটা চাকরিজীবী মানুষ চাকরি করতে যায় because they want to feed their family, but prisoners oftentimes all of these sense of accountabilities go away because inherently they're from broken families or other things that when they're connected to the community they feel extremely responsible for their actions. So বের হয়ে গিয়ে খারাপ কাজ করতে দেখাবে and they will feel responsible to this community because they would want to report back and feel connected to the community. So তখন ওই কমিউনিটির জন্য ওরা কাজ করবে and that will essentially develop their moral understanding, make them a better person. This will also make rehabilitation a success. So this is all about CGS. আমরা CGS এর ইনিশিয়াল কম্পোনেন্টস নিয়ে কথা বলছি, আমরা CGS এর প্রিন্সিপালস নিয়ে কথা বলছি, আমরা ডেটারেন্স নিয়ে কথা বলছি, আমরা রেট্রিবিউশন নিয়ে কথা বলছি, আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলছি, কম্পেনসেশন নিয়েও কথা বলছি। We also talked about the components of CGS, lawyers নিয়ে কথা হয়েছে, জাজেস নিয়ে কথা হয়েছে, জুরিজ নিয়ে কথা হয়েছে। We also talked about the hierarchy of courts, Supreme Court judges দের কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, Supreme Court judges দের ডিসিশনটা কেন পলিটিক্যাল এটসেট্রা এটসেট্রা। We also talked about how punishment and rehab should work and how can we make prisons better, or how it is impossible to make prisons better, or like we also talked about how to make rehabilitation a success
and what are the possible obstacles that can stand in the way of rehabilitation. So this is all about CJS in terms of matter, in terms of knowledge that you would need in school level debating. That is all that I could find, or that I felt was important. I tried to deliver all of that. If you guys have any question, you can start asking now. Later on, otherwise আমরা নেক্সট কবে এক্সামটা নিতে পারি ওটা নিয়ে আমি একটু তোমাদের জিজ্ঞেস করা শুরু করবো। আদারওয়াইজ মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ গাইস ক্যান স্টার্ট আস্কিং দ্যাট। আচ্ছা, সিমস লাইক ওকে। হ্যাঁ রিদি, হ্যাঁ how do we defend the prison system? Like prison system এর good sides তো I don't think both. মানে প্রিজন সিস্টেমের গুড সাইড ইজ যে রেট্রিবিউশন হয় এন্ড লাইক ইউ মেক সোসাইটি সেফ এটসেট্রা, বাট ইউজুয়ালি প্রিজন সিস্টেমকে ডিফেন্ড করা ইজ ভেরি ভেরি হার্ড। মানে বাট ওয়েট, সো প্রিজন সিস্টেমকে যদি ডিফেন্ড করতে যাও ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ভিকটিম। ঠিক আছে, তুমি যদি ক্রিমিনালের লেন্সে প্রিজন সিস্টেমকে ডিফেন্ড করতে যাও ইউ নট অ্যাকচুয়ালি, বিকজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি হরিবল ফর ক্রিমিনালস। যারা অফেন্ডার তাদের জন্য দিস ইজ আ হরিবল প্লেস টু লিভ ইন। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফোকাস very much on the victims and like future victims. So তুমি তাদেরকে এমন ভাবে পোর্ট্রে করবা যে they are the most vulnerable group of people in society. We should do anything and everything to save them, and then you sort of diss the offenders and say we don't care about offenders, let's just focus on victims. Whatever makes the victims better, more important, and sort of mitigate prison system as a prison system private complex আসছে যেটা এখন ভালো ভালো সার্ভিস দেয় এটসেট্রা, সেগুলো যদি বলো then you sort of can defend or can get out of defending prison system. That is not exactly defending the nitty-gritty details of prison system, it's just the idea যে prison থাকা উচিত, you can defend that through the victim's lens. Question again, follow-up question. Follow-up question. So as you said that ওই তো মানে প্রিজনে থাকলে ক্রিমিনালরা get worse because of how they're treated. So like after they come out of the prison, they are more likely to attack the victim again, right? So like how they are safe, because the prison system itself is faulty. মানে এটা the way I would defend it is যে মানে it's a balance of probability. You cannot just say one statement and forget about what happens the other way around. So I will definitely first ask you what your alternative is and say যে তোমার alternative worse, and then I will say যে look, right now prison system exists as far as evidence. মানুষ প্রিজনে যাওয়ার ভয় ক্রাইম করে না। The moment of time you remove prison system and you replace it with something more bearable is the moment you increase the rate of crime that happens for the first time. So people who previously thought of doing a crime but didn't do it because they thought acha korla mane jele pathai dibe, they don't have that fear right now. So even if on your world repeat offenders are increased, আমার ওয়ার্ল্ডে রিপিট অফেন্ডার্সরা বেশি হচ্ছে, বাট তোমার ওয়ার্ল্ডে what's worse is you're increasing the amount of first hand criminals and first hand victims, so you're endangering more people. বুঝতে পারছো? Then it becomes a weighing game. It's not an absolute argument, it becomes a weighing. So you compare two words and show তোমার ওয়ার্ল্ডটা কেন better, which ultimately is what debating is about. Okay, next question. ভাই আপনার এই পয়েন্টটা তো রিহ্যাবিলিটেশনের এগেইনস্টে কাজ করে, লাইক রিহ্যাবিলিটেশন ক্রিয়েটস আ বেটার ওয়ার্ল্ড ফর দ্য প্রিজনার্স। রিহ্যাবিলিটেশন কি করে? লাইক যখন একটা প্রিজন সিস্টেমে রিহ্যাবিলিটেশন সিস্টেম থাকবে তখন পিপলরা প্রিজনের জন্য এতটা স্কেয়ার্ড থাকবে না এন্ড দে মে ডু সাম ক্রাইমস। না, you got it wrong. মানে রিহ্যাবিলিটেশন তো ইনগ্রেইনড উইদিন প্রিজন সিস্টেম, মানে মানুষ তো জাস্ট আটকা থাকতে চায় না, দ্যাট ইজ পিপলস মানে মেইন সিস্টেম। বাট
মানে আমি জানি না where you are coming from because মানে this is subjective, মানে আমি কোন সাইডে আসি ওইটার বেসিসে আমি তো ডিফেন্ড করবো, তাই না? তো যখন আমি রিহ্যাবিলিটেশনের সাইডে থাকবো তখন বলবো যে রিহ্যাবিলিটেশন, তখন আমি ফোকাস করব মোর অন ক্রিমিনালস এন্ড হাউ আই মেক দেম বেটার। আর যদি রিহ্যাবিলিটেশনের এগেইনস্টে থাকে তখন বলবো যে রিহ্যাবিলিটেশন কাজ করে না। বাট মানে আলটিমেটলি রিহ্যাবিলিটেশন কামস আফটার সাম বিট অফ পানিশমেন্ট, নট বিফোর, বুঝছো? সো পিপল ফিয়ার দ্যাট পানিশমেন্ট ইনিশিয়ালি। তোমার 5 বছর জেলে রাখছে, তারপরে তোমার রিহ্যাবিলিটেশন দিছে, এখন ও কি ভাববে ওইখানে বসে যে ও 5 বছর পরে গিয়ে রিহ্যাবিলিটেশন পাবো, দ্যাটস গুড। রিহ্যাবিলিটেশন কি মানে ইটস নট মানে ইটস নট আ প্লেজেন্ট এক্সপেরিয়েন্স। আই ডোন্ট নো ওয়্যার ইউ আর কামিং ফ্রম। ইটস নট আ প্লেজেন্ট এক্সপেরিয়েন্স যে মানুষ চাবে যে শিওর রিহ্যাবিলিটেশন, লেটস গো ফর রিহ্যাবিলিটেশন। মানুষ সেটা চায় না। আচ্ছা, এনিওয়ে, এনি আদার কোয়েশ্চেন? So, Bhaiya, could you clarify civil court law and criminal court law again? Yeah. So civil court law in general is feuds between civil people. So basically fights about property law or manhanir mamla অথবা normal society তে যে feuds গুলো হয়, traffic light violation, traffic law violation, etc. etc. So civil goes to civil court, and the defendant or the accused party, that we say, the victim, that person goes to the court with that crime or with the particular matter. So also civil in court, civil cases are judged based on probability, so probabilistic analysis, and not you don't have to be absolutely 100% sure that crime happened. In criminal courts, it is about crimes that happens, capital crimes that happens. Oftentimes, the victim just reports, the state comes from there, and the state finds that crime of the victim because it is perceived as a crime against the whole society. Hence, the state should intervene. It is not judged based on the balance of probability, but it is judged based on whether or not the evidences are beyond reasonable doubt. That means you have to be 100% sure and conclusive that the crime was done by a certain perpetrator. Otherwise, oftentimes, these are not judged on that. So, one important distinction to keep in mind is that people not found guilty in criminal court can often courts because of the difference of judging metrics used in both courts. I hope that answers your question. Yeah, I do. And me core question. Yeah, I have a question that আচ্ছা তুমি কোবি ব্রায়ান্টের একটা এক্সাম্পল দিছিলা যে ও ফার্স্ট অফ অল ক্রিমিনাল কোর্টে সামথিং হয়েছে বাট ওইটা সিভিল কোর্টে কেমনে গেছে, লাইক isn't that kind of conflicting? I don't get it. I think you didn't listen to the session. I would have to একবার শুনো, but what it basically meant is যে ফার্স্টে ক্রিমিনাল কোর্টে ভিকটিম রিপোর্ট করছে পুলিশের কাছে যে আমাকে ও রেপ করছে। সো দেন পুলিশ ফাইলড টু গভর্নমেন্ট অর স্টেট অর হোয়াটএভার, স্টেট ইন্টারফেয়ার্ড, সরকার আসছে, দেন দে took the case to ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্টে এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে কনসিডার করে প্রসিকিউট করা হয়েছে। The evidences that were there weren't conclusive. So what does conclusive mean? Dharo, there is no video footage of that thing happening. There is no direct eyewitness that saw it happening, etc., etc. So because of this reason, it wasn't 100% proven to be true. Hence, the criminal court said, no, we cannot say that this person was guilty. So our verdict is this person is not guilty. So that victim thought যে ওর সাথে unfair হয়েছে। Then she took it to civil court. Civil court এ judge দেখছে আচ্ছা evidences আছে, Kobe Bryant had a relationship with this guy. Kobe Bryant probably called that person to her house, and Kobe Bryant probably
took her or went to a particular place যেখানে যাওয়ার কথা ছিল. With all of this, we can sort of say 51% probability, and probably the girl said no, etc., but other things happened. I don't know exactly nitty-gritty কি হয়েছে. So ওইখানে যা যা মনে হয়েছে, based on the relationship that they previously had, this is the likelihood যে এটা can be true. ঠিক আছে? And probably post event chats দেখাইছে যেখানে বলছে যে এই যে look how we talked about it, Kobe probably agreed to that etc. So then it became a 51% probability to the judge যে হ্যাঁ there is a likelihood this has happened, but not a conclusive evidence. But since this civil court 51% likelihood is good enough, then he was found guilty. And তারপর এটা out of court settlement হয়েছে. Out of court settlement মানে কোর্টের বাইরে গিয়ে তারা ডিসাইড করছে যে ঠিক আছে আমাকে তো গিলটি পাইছো, এখন তোমার কি লাগবে, তুমি কি হইলে তোমার কেসটা উইথড্র করবা। ও বলছে আমার এত মিলিয়ন টাকা দাও, দিয়ে দিছে, দেন দ্য কেস ওয়াজ ফিনিশড। এডি আচ্ছা মাহাদি ইয়া আচ্ছা ভাইয়া, এরকম কি কেস হইতে পারে না যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছে জাস্ট টু অ্যাভয়েড দ্য হ্যাসেল, মানে এখন যদি গিলটি নাও হয়, কারণ এরকম একটা কেস ফাইল করা তো মাঝে মাঝে পাবলিক ইমেজকে টার্নিশ করে অনেক। This happens in a lot of cases. Man, it's not unlikely to happen. So আচ্ছা যদি গিলটি লাইক যাকে গিলটি ধরা হয়েছে but he is not actually guilty, can't he just reapply about it or something? Yeah, they can go to appeal court. Okay. Acha, anyone else? Appeal court na appeal court. Appeal court ki? Appeal court. APPEAL appeal. Okay. So yeah, sort of I guess that answers all your questions. এখন হচ্ছে আমাকে বলো যে when you guys are free for an exam, appeal একটা A আছে, APPEAL. Yeah guys, একটু chat box এ বলো যে when is the soonest you guys can sit for the quiz that we are going to take? Tomorrow 9টায় for me. কালকেই? Damn, you guys are fast. আচ্ছা, okay. Saturday night is also fine. Yeah, Saturday আমিও fine. Saturday একটু জানাও তো সবাই. Are you guys okay for Saturday? আচ্ছা ভাইয়া, আপনার যদি কোয়েশ্চেন মেকিং রিলেটেড জন্য যদি কোনো প্রবলেম থাকে তাহলে উই ক্যান টেক দ্যাট ইনটু কনসিডারেশন টু। বুঝি নাই। যদি কোয়েশ্চেন বানাইতে টাইম লাগে বা এরকম যদি কোনো প্যারা থাকে তাহলে উই ক্যান টেক দ্যাট ইনটু কনসিডারেশন টু। মানে এটা কনসিডারেশন নিয়ে তোমরা কি করবা বুঝি নাই। না, যদি কালকের জায়গায় যদি আমরা স্যাটারডে করি বা অন্য কোনো ডেতে করি। ও আমার প্যারা নাই, মানে আমার কালকে করলেও ফাইন। আমি তো সমুদ্রকে বলছি to take this as early as possible. So Saturday হইলেও ফাইন, আমি স্যাটারডেও ফাইন, সানডেও ফাইন, I'm okay. আচ্ছা, তার মানে এখন কলেজে যারা আছো তোমরা সবাই স্যাটারডেতে ইজ ফাইন, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা আমার ওই যে তানহার একটু প্যারা আছে। আমার পার্সোনাল প্রেফারেন্স বলে রাখি, আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে মানডে, বিকজ আমার 3 দিন টুর্নামেন্ট আছে। সো যদি তোমাদের মানডে প্রবলেম না থাকে ফাইন অ্যাজ ওয়েল, বাট যদি মোস্টলি স্যাটারডে পারো বা সানডে পারো বা কালকে পারো, যেটা মিনো। আর শুধু আই উড সাজেস্ট যে তুমি গ্রুপে একটা পোল দিয়ে দাও, পোল দিয়ে তারপরে উই সি কি অবস্থা। মানুষের ভিটো নিলে ভালো, সিন্স উই কারো যদি প্রবলেম থাকে ওই স্পেসিফিক দিন আমরা ব্যবহার করি। সো ভিটো নিও ইনস্টেড অফ
টেকিং কাউন্ট যে কোন দিন কে কত বেশি পারবে, টেক দ্য কাউন্ট যে কে কোন দিন পারবেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ঠিক দেন। ভাই এক্সামের ফরম্যাটটা কি হবে? ফরম্যাটটা উইল বি গুগল ফর্মে দিব, সো গুগল ফর্মে ইউ উইল জাস্ট টাইপ দি অ্যানসার। Descriptive as in I'll ask you to probably say probably write some responses to a certain argument যেটা একটা সিরিয়াস ডিবেটে দেওয়া হয়েছে, অথবা I'll give you an intuition pump, একটা analogy দিয়ে বলবো এই অ্যানালিসিস কোন প্রিন্সিপালটা ইউজ হয়েছে একটু এলাবোরেট করে বলো। নট লাইক সমাজের মতো লিখতে হবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস মতো লেখালেখি করতে হবে, নট দ্যাট, ইটস জাস্ট I'll test your creative understanding of CGS in general. এটাই বিরিয়ানি পয়েন্টস নাই। হ্যাঁ, ওটা বিএনএ পয়েন্টস আছে। ইয়েস, people who do good in that exam get BNE points. Also, feedback on case studies. বুঝি নাই তাহা, আবার করো কোশ্চেনটা। Case studies এর জন্য feedback or something. মানে অ্যাসাইনমেন্টের জন্য? জি। অ্যাসাইনমেন্টের ফিডব্যাকটা আই উইল গিভ, মানে আজকে পারবো না, আই গেস কালকে পরশুর মধ্যে আই উইল গিভ দ্য ফিডব্যাক অন দ্যাট অ্যাসাইনমেন্ট। আমি সবাই ডিটেইল ফিডব্যাক দিয়ে দিব, স্কোর্স দিয়ে দিব, প্লাস বিরিয়ানি পয়েন্টসে কত অ্যাড হবে ওটাও বলে দিব, সমস্যা নাই। ওকে, কুল। আচ্ছা ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান এলস হ্যাজ এনিথিং টু সে উইথ দ্যাট।